আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়টায় আমি কথা বলছি বা কথা বলবো। তো সেই মূল বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে আজকের দিনের আর দুটো দুঃখজনক ঘটনা বলি। তার একটা, প্রথমটা হচ্ছে যে নরসিংদীতে বন্ধ গ্যারেজের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে চন্দন ভৌমিক নামে এক যুবক নিহত হয়। আর সেখানে পুলিশ কোনো তদন্ত করা ছাড়া বা কোনো কিছু করা ছাড়াই বলে দেয় যে আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী, সন্দেহ পুলিশের। মানে যে আগুন ধরিয়েছে সে লোক মানসিক প্রতিবন্ধী। এবং অপরটা হচ্ছে যে তাও সেম আরেকটা ঘটনা, নরসিংদী কারাগারে হিন্দু যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের, এবং কারা কর্তৃপক্ষ বলছে এটাই স্বাভাবিক, এখানে কোনো নির্যাতন করা হয়নি। এখন দেখেন, ওই যে বলল প্রথমটা যে যেহেতু দুইটাই হিন্দু যুবক, এর আগেও হিন্দু নিধনের কারণে প্রচুর প্রবলেম হয়ে গেছে, ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে। সুতরাং এখন যে হিন্দু যুবকটা মারা গেছে ওই যে আগুন ধরিয়ে দিয়ে বলা হচ্ছে যেই লোক করছে সে মানসিক প্রতিবন্ধী। সারা বিশ্বে একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো অকারেন্স হয়, মানে কাউকে মারছে, ধরছে, গুলি করে দেয় বিভিন্ন জায়গায়, তখন বলা হয় যে ওই লোকের নাম, ও যদি মানসিক অসুস্থ থাকে, যদি শুধু দেখে যে নাম আছে মোহাম্মদ, মানে যেমন ধরেন আমার নামে রাশেদ হায়দার, এ তো মুসলিম নাম, এ তো মুসলিম, তখনই একটা প্রচার চালানো, আরে এই লোক গুলি করার আগে আল্লাহু আকবার বলে করছে। আবার যদি সেই ঘটনাটাই কোনো খ্রিস্টান ঘটায়, তখন আগে ভাগে বলা হয় যে ও মানসিক বিকারগ্রস্ত ছিল, মানে সেভ করার জন্য। তো এখনকারও বর্তমান পুলিশ প্রশাসন বা এই অবৈধ গভর্নমেন্ট, তারা সারা বিশ্বে যখন জানে যে হিন্দু নিধন হচ্ছে এবং একই দিনে দুইটা হিন্দু নিধন, এই দুটোটা হিন্দু নিধন, যে এটাও আবার সারা ওয়ার্ল্ডে যাবে, তা আগে ভাগে বলে দিচ্ছে যে ভাই এই হিন্দু নিধন, এটা আসলে যে লোক এটা করছে আমরা মনে হয় যে এ মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে এই বিষয়ে আর কোনো আগানো যায় না। এটাই হচ্ছে মূল কাহিনী এই মুহূর্তে যা বলছে। আরেকটা দেখেছেন আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে প্রচণ্ড খেপেছে, কারণ হচ্ছে জামাতের এক নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন মদ, গাঁজা এবং বেশ্যার আড্ডা ছিল, মানে 54 বছর ধরে, 54 বছর না, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত না, সরি, ওই সাদিক কাইম আসার আগ পর্যন্ত এটা বেশ্যার আড্ডাখানা ছিল বলে এটা মতামত। এরপরেই এখন মেয়েরা খেপেছে, সেটার ভিডিও আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন। তবে বলবো যে এখন আমার এই আপ্পীরা, আপনারা কি বুঝছেন যে এই জামাত ইসলাম যে কি জিনিস, সেটা আপনারা যদি এতদিন নাও বুঝে থাকেন, আস্তে আস্তে বুঝবেন, আরও বুঝবেন। কারণ এই মাত্র আপনাদেরকে বলা হচ্ছে বেশ্যা, কয়দিন পরে আপনাদেরকে গনিমতের মাল, এরপরে আপনাদেরকে বোরকা পরাতে বাধ্য, আবার দোররা মারতেও বাধ্য করবেন। এটা আপনারা মনে রাখেন এই কথাটা। এখন আসি সেই কথায় যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে আমি বলেছি যে আওয়ামী লীগ কি সব কিছুর দায় নিবে কিনা। তার মানে আপনারা আজকে যদি না দেখেন, যে আমার পেছনে যে ব্যানার যেটা আছে সেটাও সেম নিউজের ব্যানার, এবং আমি আপনাদেরকে পাশের ব্যানারটাও তুলে দিচ্ছি, যেটা আজকের পত্রিকার নিউজ। সেখানে কি বলেছে, ইত্তেফাকের নিউজ দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে আওয়ামী লীগকে যে কোনো সহিংসতা, মানে ইলেকশনের সময় যে কোনো অকারেন্স, যে কোনো গন্ডগোলের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তো আসুন এই বিষয়টা আসলে একটু পেছনের দিকে যাই, 2-4 দিন আগে, যে 2 দিন আগে রাশিয়ার এফএসবি একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে।
তারা সবচেয়ে আশঙ্কা করছে এই সহিংসতার দায় আগে ভাগে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার ছক নাকি আঁকা হচ্ছে, মানে আগে ভাগে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এটা আগেই বলছে। যেটা আপনারা জানেন, বর্তমানে ইন্ডিয়ান আছে, রাশিয়ার কেজিবি আছে, তারপরে আপনার মোসাদ আছে, টার্কির আছে, এরপরে পাক্কারা আছে, সবাই তো আছে এখন, সিআইএ আছে। আমাদের দেশ তো, দেশের এই ভূখণ্ড তো এখন সব বিভিন্ন বিশ্বের প্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি। হ্যাঁ, রাশিয়ার গোয়েন্দারা আগেই বলেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার একই সময় সেম খবরের আরেকটা খবর বের করেছিল ডিজিএফআই থেকে, একটা গোয়েন্দা সতর্কতা ফাঁস হয়েছে, যেটার মধ্যে আছে রোহিঙ্গা শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে, টেকনাফ কক্সবাজার ওইদিকে। এই সব খবর যখন মোটামুটি আস্তে 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 এক কান দুকান হচ্ছে, এই সময় ইউনূস সরকারের হয়ে একটা বিবৃতি আসে। আর সেই বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী মানে অপদেষ্টা আর কি, উনি সেখানে বিবৃতি যেটা দিয়েছেন তার ভাষা তো আপনারা এই যে পেপারে দেখছেনই, যে উনি আগে ভাগে থেকেই সমস্ত নির্বাচনের যত গন্ডগোল সবকিছুর দায়ভার আওয়ামী লীগকে দেওয়ার কথা সরাসরি বলেছে। মানে ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটবে, এখানে কোনো দোষ পৃথিবীর কারো নাই, আওয়ামী লীগের। ধরেন এখন বিএনপি জামাত বা এই উপদেষ্টাদের ফ্যামিলির কারো যদি বাচ্চা হয়, সেইটাও আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষ দিবে যে ওরাই হয়তো ডট ডট কিছু করে দিয়ে বাচ্চা কাচ্চা করছে। এখন আমার যেই প্রশ্ন, যদি সরকার সত্যি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে আগেই দোষ চাপানোর দরকার কি? নির্বাচন হোক, কে গন্ডগোল করে সবার হাতে মোবাইল আছে, ছবি উঠে যাবে, ফটো উঠে যাবে, কারা করছে সেটা দেখা যাবে, আওয়ামী লীগ কেন? নাকি এটা আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখছেন, ব্যাখ্যা দিয়ে রাখবেন যে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগ এটা করতে পারে, আওয়ামী লীগ এটা করবে? আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যেটা অন্য আর কেউ করে কিনা আমি জানি না, বা করেছি কিনাও জানি না, তবে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই কথা, এই যে আওয়ামী লীগের উপরে সমস্ত দোষ যাবে বা নির্বাচনী সহিংসতা হলে এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে, মানে আওয়ামী লীগই এটা করাবে, এরকম যখন কথা, এটা পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন? এইটা তো বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ বাংলাদেশের তো যে কোনো কেওয়াস, পুলিশি কেওয়াস, এটা বলবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আর্মি কেওয়াস, ডিফেন্সের অন্য কেওয়াস, সেটা বলবেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা হলো বৈদেশিক কাজে, ভিসা হয় না কেন, রেমিটেন্স আসে না কেন, এই যারা বিদেশ আছে তাদের প্রবলেম কি, কেন কোনো চুক্তি, এগুলা নিয়ে কথা বলবে পররাষ্ট্র উপদেষ্টা। তো সেই জায়গায় উনি ওই কাজ বাদ দিয়া ওনাকে কে বলেছেন যে এই কাজে, এখানে কি এখন আপনার একটু সন্দেহ হয় না? একটু চিন্তা করে দেখেন যে সামান্যতম আপনি যদি চিন্তা করেন যে যেটা বলার কথা আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই কথাটা হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বলছে, বা এর পেছনে আসলে মূলত কারণটা কি? তো এইটাকে খাতিয়ে দেখতে হবে। এখন দেখেন, এটা সব মিলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার 23 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে উনি ওনার কথা বলেছেন, এবং উনি যেটা বলেছেন, আই এম শেখ হাসিনা, যেটা বলেছিলেন বিভিন্ন সব বড় বড় নেতারা যেভাবে বলছেন ওইভাবেই উনি কথাটা বলছেন, আই এম শেখ হাসিনা। জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন, বাংলাদেশের জনগণ, ইন্টারন্যাশনাল জনগণের উদ্দেশ্যও বলেছেন কিছু বোঝার জন্য। এই কথাটার পরেই হঠাৎ করে সরকারের মধ্যে মনে হয় ভীতি শুরু হয়ে গেছে, যেখানে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যারাই আছে, আমরা সকলে প্রচার চালাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রেই যাব না, যেই ব্যালটে নৌকা নেই সেখানে আমরা ভোট দিব না। আপনারা জানেন যে এই কথাটাই আমরা বারবার বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে যাওয়া মানে 400 গজের ভেতরেও আমরা কেউ যাব না। আর আমরা যাবো কি, গেলেই তো মারবেন, গেলেই তো মব। সুতরাং আমাদের নেতাকর্মীরা, সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, আমরা কোনো মিছিল মিটিংয়ে যাবো না, কোথাও আমরা নিরাপদ দূরত্বে দাঁড়ায় থেকে দেখবো যে তোরা তোরা মারামারি করে মর, আমরা দেখি। সেইখানে আমাদের উপরে দায় চাপানো হবে। যদি আজকে আমাদের নেত্রী যদি বলতো যে এই ভোটকে প্রতিহত করা হবে, তাইলে এটা কথা ছিল। যেমন 15ই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলতে পারেন যে সেই দিন আমাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছিল,
সেই সময় আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ভোট কেন্দ্র আগের দিন রাতেই জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলাম, মানে দৌড়ের উপর ছিল। এইবার তো নেত্রী তো সেটা বলে নাই, নেত্রী বলছে যে ব্যালেটে নৌকা নাই, নো ভোট, নো ভোট, মানে আমরা দিব না। বিএনপি, জামাত, এনসিপি সবাই এখন আমাদেরকে তেল মালিশ করতেছেন যে আপনারা আমাদের ভাই, এখন আমাদের নেত্রীকে আপা, আপনার দলের নেতাকর্মীরাদেরকে আমরা দেখে রাখবো, এইসব বলে বলে আপনারা ডাকতেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে জামাত নেতা অমুক তমুকেরা সবাই ডাকতেছেন না, এখন তো আওয়ামী লীগের আব্বা আব্বাও ডাকতেছেন, এরপরও নিতে পারতেছেন না। এর ভেতরে আবার আজকে কি বললেন যে নির্বাচনী সহিংসতায় যা হবে সব। তার মানে হচ্ছে কি জানেন, ওই যে আপনাদের বারবার বলছিলাম আমরা যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, নির্বাচনের আগে বিশেষভাবে মেসাকার, বিশেষভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না হয়। এবং ওই যে বললাম এফএসবির যে রিপোর্টটা, সেটাতে দেখেন জামাত 180টা আসনকে টার্গেট করে ওদের প্রায় 20,000 সুশিক্ষিত সিরাজুস সালেহীন গ্রুপ, এই গ্রুপের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটার প্রশিক্ষণ গত 17 মাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভেতরে পাহাড়ের ভিতরে জোব্রা গ্রামে হয়েছে এদের প্রশিক্ষণ। আর এই 20,000 এরা ফুলফিল সোলজার। যা বলা হয়েছে যে এই 20,000 তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে ইলেকশনের দিন 180টা ভোট কেন্দ্র, এবং এক একটা গ্রুপ এইখানের মধ্যে আপনার নাকি এরা টোটাল আপনার 60টা গ্রুপ করবে, 60টা গ্রুপ, প্রতিটা গ্রুপ 3টা আসনের দায়িত্বে থাকবে। তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে আর্মি সেনাবাহিনী যেরকম যায় ওরা ওইরকম, ওরা সারাদিন ঘুরতে থাকবে যেখানেই দরকার, মানে যেখানেই কেন্দ্র দখলের দরকার সেখানে কেন্দ্র দখল, বাকি তো আছেই। এরপরে চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের যে আসনগুলো আছে, ঢাকার 20টা, চিটাঙের 10টা, এগুলো সব এরা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। অলরেডি আমরা জানি যে 20,000 সিরাজুস সালেহীন বাহিনী আছে। এছাড়াও পাকিস্তান থেকে গত 15 দিনে প্রায় 70 জনের মতন প্রশিক্ষিত জঙ্গিয়া অলরেডি আছে। এছাড়া আইএস, যে পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন তো গিজ করছে, এরা সব নির্বাচনে যে করে হোক জামাত যাওয়ার জন্য বা গন্ডগোল লাগানোর টোটাল প্ল্যান ওরা করে রাখছে। সেটা আওয়ামী লীগের জড়াও কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা, যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পররাষ্ট্র কেন বললো? আর দ্বিতীয় কথা, যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, নো ভোট নো ব্যালটে আছে, আমরা নো ব্যালট নো ভোট নো ভোট, ব্যালেটে নৌকা নাই, আমরা কেন্দ্রে যাব না, আমাদের দরকারও নাই, আমরা ঘরে থাকব, তারপরও কেন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হবে? এই দুইটা প্রশ্ন ভাই বোন আপনাদের কাছে রাখলাম। আপনাদের কাছে যদি আরো কিছু মনে হয় বা আরো কিছু সন্দেহ হয় কমেন্টসে জানান, সেটা নিয়ে আবার বিস্তারিত আগামী কন্টেন্টে আলোচনা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের এক সময়কার প্রতাপশালী সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থেকেই সরাসরি দিয়েছেন মবের উস্কানি। ধানমন্ডি 32 নম্বর ভাঙার আগে পরে জানিয়েছিলেন প্রকাশ্য সমর্থন। এমনকি এখন থেকে প্রায় 7 মাস আগে দেশবাসীকে স্বাগত জানান প্রস্তর যুগে। সরকার অন্য উপদেষ্টাদের অনেকেও আইন কানুনের তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করার স্বাধীনতাকে খোলাখুলি সমর্থন জানিয়ে আসেন। তবে এই স্বাধীনতা শুধু সরকারপন্থীদের জন্য। প্রতিপক্ষ হিসেবে কেউ চিহ্নিত হওয়া মানেই তার বিরুদ্ধে সব কর্মকাণ্ড বৈধ। এর সবশেষ উদাহরণ দেখা গেল স্ত্রী সন্তান হারানোর পরেও বাগেরহাটের ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায়। যথারীতি দায় এড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাজির তার কৃষি তত্ত্ব নিয়ে। প্রায় 1.5 মাস আগেও দেশ যখন অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানির আশঙ্কায় তটস্থ, তখন তিনি ব্যস্ত হয়ে পড়েন পেঁয়াজ আলুর দাম নিয়ে। শুধু পটেটো অনিয়ন তত্ত্বই নয়, বিপাকে পড়লে রাতারাতি সত্যের অপলাপ করতেও ছাড়েন না সরকারের কর্তা ব্যক্তিরা, যারা মানুষকে হরদম কেজির দরে দেখাচ্ছেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন। এমন কৌশলের মাঝে সারা দেশে 1.5 বছরে কায়েম হয়েছে মপতন্ত্র। নতুন বাংলাদেশের ঠিকানা হয়েছে আসিফের সেই প্রস্তর যুগে। প্রতিদিন মানুষ মরছে, নদীতে ভাসছে লাশ, আর নীরর বাঁশি বাজিয়ে চলছেন সরকারের কর্তারা। রিসেট বাটনের মাধ্যমে জন্ম নেয়া এমন এক নতুন বাংলাদেশ, যেখানে কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায়
মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু এবং তারপরের ঘটনা প্রবাহ নিয়ে স্তম্ভিত সারা দেশ। সাজানো মামলায় সাদ্দামকে মাসের পর মাস শুধু কারাগারেই রাখা হয়নি, স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়ার মতো বর্বরতা তৈরি করেছে বিস্ময় ও ক্ষোভ। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে 11টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার 2 মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বজনদের অভিযোগ, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই 23 জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণালী। এরপরের ঘটনা আরও মর্মান্তিক। স্ত্রী ও 9 মাসের শিশু সন্তানকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। স্বজনেরা বাগেরহাটের ডিসি, পুলিশ সুপারের কাছে ছোটাছুটি করেও ফল পাননি। তাদের হাইকোর্ট দেখিয়ে দেয় কর্তৃপক্ষ। বলা হয়, সাদ্দামকে বাগেরহাট থেকে যশোর কারাগারে পাঠিয়ে দেয় বাগেরহাট প্রশাসনের কিছুই করণীয় নেই। এরপর অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে স্বজনেরা ছোটেন যশোরে। সেখানকার কারাগারে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মাত্র 5 মিনিট সময় দেয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক মৃত্যুর ছবি এবং যশোর কারাগারের সামনে স্বজনদের আহাজারি নাড়া দিয়েছে সারা দেশকে। কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। তার ভাই জানান, আদালতে কয়েকবার মামলার হাজিরার সময় নবজাতক সন্তানকে কোলে নেওয়ার আবেদন করেছিলেন সাদ্দাম। তবে আদালতের বিচারকও সেই আবেদনে সাড়া দেননি। প্রশ্ন উঠেছে, নতুন দেশের কথা বলে কি চরম হৃদয়হীন এক বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দা ও ক্ষোভের ঝড়। তবে বরাবরের মতোই ন্যাক্কারজনক ভূমিকায় নেমেছেন সরকারের কর্তা ব্যক্তিরা, আর তাদের সমর্থক গোষ্ঠীর কণ্ঠে দেখা যাচ্ছে বর্বরতার সাফাই। ঘটনা আড়াল করতে কর্তৃপক্ষের কৌশলী ভূমিকাও দেখা যাচ্ছে। দর্শক, আলোচিত ঘটনাটি ঘটার কয়েকদিন আগে পর্যন্ত বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন সাদ্দাম। সম্প্রতি তাকে পাঠানো হয় যশোর কারাগারে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাগেরহাট জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে যান স্বজনেরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এখন তীব্র সমালোচনার ঝড়ের মুখে কৌশলী প্যাচ কষছে সরকার। বাগেরহাটে আবেদনের বিষয়টি ধামাচাপা দিয়ে দাবি করা হচ্ছে, স্বজনেরা যশোর কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলের কোনো আবেদনই করেনি, অর্থাৎ তারা হাজির করেছে আইনের হাইকোর্ট। বাগেরহাটের ডিসি এসপির পক্ষ থেকে প্যারোলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত জানার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টাও দেখা গেছে। এমনকি তারা সত্যনিষ্ঠ খবর প্রচার করার পরামর্শ দিচ্ছে মিডিয়াকে। বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলের মুক্তির জন্য স্বজনদের আবেদনের অনুলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাদ্দামের ভাই শহীদুল ইসলাম জানান, 23 জানুয়ারি তাদের মামা হেমায়েতুদ্দিন বাগেরহাটের ডিসি অফিসে ছুটে যান। ছুটির দিনের কারণে ডিসি তার কার্যালয়ে ছিলেন না। এরপর তারা ডিসির বাংলোতে সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদনপত্রটি দেন। পরে তাদের জানানো হয়, সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে, জেলা পুলিশ সুপারের মতামতের ভিত্তিতেই নাকচ করা হয় প্যারোল। এসপির দাবি ছিল, গোয়েন্দা তথ্যের কারণে এভাবে মুক্তি দেওয়া সম্ভব নয়। অথচ সমালোচনার মুখে এই বিষয়গুলো স্রেফ চেপে যাচ্ছে কর্তৃপক্ষ। বরং তারা যশোর জেলা প্রশাসনের কাছে আবেদন না করার প্রসঙ্গ এনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিও উপহার পেয়েছে জাতি। এতে জানানো হয়, সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের বক্তব্য বিকৃত করে এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সময় স্বল্পতার কারণে পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারাগারের ভিতরে স্ত্রী সন্তানকে শেষবারের মতো দেখার সময়ও সাদ্দামকে হেনস্থার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে যশোর জেলা প্রশাসকের বিজ্ঞপ্তি পড়ে মনে হবে, তারা সাদ্দামের জন্য 5 মিনিট সময় বরাদ্দ করে বিশ্ব সেরা মানবিকতার নজির স্থাপন করেছে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সেই বহুল আলোচিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রশ্ন এড়াতে এবার তিনি হাজির করেছেন কৃষি তত্ত্ব। তার কথা শুনে মনে হচ্ছিল যেন বিদায় নেওয়ার আগে তিনি বাংলাদেশকে কৃষি কাজের শীর্ষে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। গত 1.5 বছরে সারা দেশে কৃষকদের নাভিশ্বাস তোলা জাহাঙ্গীর আলম কোনোভাবেই সাদ্দাম ইস্যুতে কথা বলতে রাজি হননি। সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকেরা সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন। মুহূর্তে বদলে যায় তার মুখভঙ্গি। বলেন, কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের তিনি উত্তর দেবেন না। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করেও সুবিধা করতে পারেননি। একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার দায়বদ্ধতার কথা তুলেছিলেন। জবাবে উপদেষ্টা বলেন, না, তিনি দায়বদ্ধ না। আজকে তিনি কৃষির জন্য ডেকেছেন, কৃষি ছাড়া আর কিছু বলবেন না। তবে এক ফাঁকে দাবি করেন তিনি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। সরকার শুধু অপরাধীদের জামিন দেওয়ার বিরুদ্ধে। অথচ গত সেপ্টেম্বরে উল্টো কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে। চট্টগ্রামে 24শে সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করছে সরকার। বলেন, আইনের আওতায় আনার পরেও অনেকে জামিন পেয়ে যায়। সরকার চেষ্টা করছে কেউ যেন আর সহজে জামিন না পায়। আরেক আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল তো সম্প্রতি বিচারকদেরও পরোক্ষ হুমকি দিয়েছেন। ঢাকায় 10ই জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। দর্শক, এভাবেই চলছে ইচ্ছেমতো আইন বিচার ব্যবস্থার উপর সরকারের সরাসরি খবরদারি। তবে সমালোচনা তীব্র হলে নেওয়া হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল। স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি তত্ত্ব হাজির করার পর মন্ত্রণালয় থেকে এসেছে সেই যশোর জেলা প্রশাসনের বক্তব্যেরই প্রতিধ্বনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও দাবি করা হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, সরকারের সবগুলো ভাষ্যেই যশোর প্রশাসনকে টেনে এনে সাফাই গাওয়া হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে বাগেরহাটের ঘটনা। তবে শেষ পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক স্বীকার করেছেন তারা পেয়েছিলেন সাদ্দামের পরিবারের আবেদন, তবে হাজির করেছেন আইনি মারপ্যাচ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আজকের পত্রিকাকে বলেন, প্যারোলের একটি আবেদন নিয়ে এসেছিল, তাদের বুঝিয়ে বলা হয়েছে যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে যশোরের জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। তবে প্যারোলের ক্ষেত্রে মুক্তি পেলে শুধু ওই জেলার মধ্যে তার প্যারোলের হুকুমটা কার্যকর হবে। এখনকার প্রশাসন তাদের বিষয়ে যশোর জেলা কারাগারেও বলে দিয়েছিল, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিল যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের মৃত স্বজনদের লাশ দেখতে পারে। তবে এই দাবিও প্রত্যাখ্যান করেছে সাদ্দামের পরিবার। ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, বাগেরহাটের ডিসি নাকি পরিবারকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন, তবে তিনি এ ধরনের কোনো কথাই বলেননি। তিনি এমন পরামর্শ দিলে তারা যশোরে যোগাযোগ করতেন। শেষমেশ তারা নিজেরাই যশোরের জেলারের সঙ্গে যোগাযোগ করেছেন। পরে কারা ফটকে কয়েক মিনিটের জন্য ভাইকে তার সন্তান ও স্ত্রীকে দেখতে দিয়েছে। তিনি আরো বলেন, তাদের তো এসব প্রক্রিয়া বোঝার কথা না, আমলাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এই পরিণতি হয়েছে। এভাবেই এক নজিরবিহীন বর্বরতার দৃশ্যায়ন হলো বাংলাদেশে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ যে প্রস্তর যুগে স্বাগত জানিয়েছিলেন, সেই যুগের সম্ভবত এটাই স্বাভাবিক দৃশ্য। প্রশ্ন হলো, এই প্রস্তর যুগে আরো কি কি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। বলে না যে যত দোষ মন্দ ঘোষ। তো যখন কেউ পারে না, কোনো কিছু পারে না, যার কন্ট্রোলে থাকে না, যে একটা ব্যর্থ, যে অকর্মণ্য, অপদার্থ একটা সরকার যদি থাকে কোনো দেশে, সেই সরকারের পক্ষে এটা বলা সম্ভব। ধরেন বাংলাদেশে এখন কোন একটা
আকাম কুকাম হয়েছে। আমি হোসেন মোহাম্মদ এরশাদের দোষ দিয়ে দিলাম যে স্বৈরাচার, 80 দশকের স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ দায়ী। এই সরকার এখন যা বলতেছে অনেকটা এরকম। এরশাদ মহিলা কঙ্কাল হয়ে গেছে, তার দল জাতীয় পার্টি শুকাইতে শুকাইতে অবস্থা খারাপ। এইরকম একটা অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগ আপনি কোথাও কোনো কর্মসূচি, আগে যে টুকটাক ঝটিকা মিছিল করতো, কোনো একটা কৌশলে হোক আর যে কারণে হোক, সেটাও তো এখন স্থগিত, সেটাও নাই। এরপরেও এখানে ওসমান হাদি পড়ে গেলেন, ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হলো। তারপরে যুবদলের ছেলেটাকে কারণবাজারের পাশে ইন্দিরা রোডে সেইখানে আধিপত্য বিস্তার বলেন আর অন্য কোনো কারণে বলেন ফেলাই দিল, শেষ। এই যে সেদিন কেরানীগঞ্জে হযরতপুরে বিএনপি সেক্রেটারি শেষ। এমনকি এরা মিন করতেছে যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যা হবে বাংলাদেশে, চট্টগ্রামে AK-47 নিয়ে বিএনপি প্রার্থীর মিটিং এ হানা দিবে, তারপরে এই আপনার জগৎ সলিমপুরে সেইখানে র্যাবের উপর হানা দিবে। এগুলো সব নিয়ে কি ছাত্রলীগ ভবিষ্যতে যা যা হবে এগুলো কি সব আওয়ামী লীগের উপরে ঘাড়ে চাপবে? দেখেন, আমার হাতে খবরটা হলো নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে অন্তর্বর্তী সরকার। তেন জায়গা থেকে কেউ যে মাইক পাইছে আর বক্তৃতা দিয়ে দিচ্ছে তা না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথা জানিয়েছে ঢাকা। দিল্লির সাথে পারে না, ইন্ডিয়ার সাথে পারে না, এখন এসে বাংলাদেশে কষ্টানো বুঝেন। আমি খুব হতবাক এবং বিস্মিত হয়েছি একটা সরকার কিভাবে বলে। ওই ভদ্রমহিলা নিজেও মানে এটা হচ্ছে কি, তার ছায়া দেখা গেছে, বলতে পারেন যে শেখ হাসিনার ছায়া দেখা গেছে। উনি বেরোনো হন নাই, তার কেউ দেখেও নাই, তার গলা কেউ সরাসরি শুনেও নাই, কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি, শুধু কেবল একটা অডিও ক্লিপ দিছে। এই অডিও ক্লিপেই কি এদের মাথা খারাপ অবস্থা, আবল তাবল প্রলাপ বকা শুরু করেছে? আমি এইসব কথাবার্তা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, আমরা শেখ হাসিনা প্রেস কনফারেন্সে কি বলেছে আমরা তো প্রচার করিনি, আমরা বলছি করবো না। ভাই সরকার বাহাদুর, আপনি নির্দেশ দিচ্ছেন, আপনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমাদের এইসব করার, আপনার আইন ভঙ্গ করার, আপনার নিয়ম ভঙ্গ করার কোনো ইচ্ছা নেই। আপনিই তো প্রকাশ করে দিলেন, আপনার কাছ থেকে জানলাম যে উনি নির্বাচন বানচালে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়ানো উস্কানি দিচ্ছেন। এটা কেন দিবে? এটা কি বাংলাদেশের মানুষ অ্যালাউ করতেছে? উনি কার মাধ্যমে দিবে? ওনার তো একটা কাকপক্ষীয় কখন নড়ে না, ওনার অফিসগুলোর আপনারা টয়লেট বানায় দিচ্ছেন, তার কোনো আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কেউ কোথাও নাই, তার ছেলে পেলে লোকজন যা আছে সব 14 শিখের ভিতরে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে এই সহিংস কর্মকাণ্ডের জন্য জানিয়েছে তার উদ্বিগ্ন এক মহিলা এই দিল্লিতে বৈশা অডিও কিছু কথাবার্তা প্রচার করছে, সেটার জন্য সরকার উদ্বিগ্ন হয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে সরকারের পক্ষ থেকে এটিকে সুপ্রতিবেশী সুলভ আচরণ পরিপন্থী বলে দাবি করা হয়েছে। দেখ, অন্তত ঝেড়ে তো কাশলো। এখন এই যে দাবি করলো, কি হইলো? ভারত থেকে আমরা খবর পাই ভারত এটা একদম ঝেড়া ফালাই দেয়, ভারত এগুলো কিছু পাত্তা দেয় না। তারা বলতেছে এই সরকার আর গুইনা 18 দিন আছে, এই 18 দিনে তারা এই সরকারের কোনো কথাবার্তা শুনবে না। সরকার বলছে দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের পতনের আহ্বান জানিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে যে উস্কানি দিয়েছেন। আমার খুব শুনতে ইচ্ছা করে উনি কি বলছেন, আর সাংবাদিক হিসেবে প্রচার করতে ইচ্ছা করে, তারপরে পাবলিক রিয়াকশন আর একটু বেশি হয় কিনা দেখতাম আর কি। যাক, উপায় তো নাই। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। আচ্ছা, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান নিছে, সরকার কি এটা আশা করছিল যে শেখ হাসিনা সরকারের পক্ষ অবলম্বন করবে? শেখ হাসিনা খুব উৎসব মুখর পরিবেশে বলবে যে আমার যারা অনুসারী আছেন, দল নাইতে কি হয়েছে, সবাই ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে সাড়া দিয়ে হাতে ভোট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, হাস্যোজ্জ্বল মুখে সবাই ব্যালট বাক্সের দিকে যান, গিয়ে নৌকা খুঁজবেন, আগে নৌকা খুঁজে না পাইলে XYZ ধানের শীষে কিছু দিবেন, দাঁড়িপাল্লায় কিছু দিবেন, লাঙ্গলে কিছু দিবেন। আমাদের ডক্টর ইউনূস সরকারের লোকজন কি এই আশা করছে? আরে শেখ হাসিনা ওখানে আছে, তারা তো বিরোধী অংশ করে পাঠাইছেন, সে তো বিরোধিতাই করবে, সে আপনার অনুগত থাকবে কেমনে? আচ্ছা, অন্তর্বর্তী সরকার মনে করে নয়াদিল্লিতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী। অবশ্যই আমি এখানে সম্পূর্ণ একমত। সরকার যে কথা বলতেছে যে এই ধরনের কর্মকাণ্ড প্রচলিত নীতিমালা, সার্বভৌমত্বের
প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং সুপ্রতিকূল আচরণের পরিপন্থী। আমি একদম 100% একমত। তো ভাই, আল্লাহর রাস্তে আপনি বিদায় হওয়ার পরে দেখেন আরেকটা গভর্নমেন্ট যেই আসুক, বিএনপি আসুক, জামাতে ইসলামী আসুক, ওরা তো এই সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিপন্থী তারা করবে না। তারা তো ঘোষণাই দিয়েছে আপনার সাথে তারা মিশে না, আপনার সাথে তাদের আদি। তারা হয় বিএনপি চায়, আনালে থাকলে জামাত ইসলামীও চায়, তখন তারা এসব কর্মকাণ্ড করবে না। এটা তাদের তো মোটামুটি ঘোষণাই। এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি স্পষ্ট অবমাননা এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত। আপনারা চলে গেলে বিপদ কেটে যাবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে যে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ওই যে আড়ালে আড়ালে বা এই যে অশরীরী একটা শক্তির সাথে ফাইট করে যাবে, কল্পনায়, ঘুমে, জাগরণে ওই চারদিকে আওয়ামী লীগ দেখবে। হ্যাঁ, এবং আওয়ামী লীগ দেখতে দেখতে একটা পর্যায়ে ওই তার যে স্বপ্নের দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপের আড়ালে যেসব অস্ত্র দেশে রয়ে গেছে সন্ত্রাসী, এটা মিয়ানমারের সন্ত্রাসী হোক, ভারত থেকে আসুক, যে হোক, তারা তাদের মতো করে মিশন বাস্তবায়ন করবে, আর সরকার খালি আওয়ামী লীগ খুঁজবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার বলছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো সেই দায়িত্ব পালন করেনি। আচ্ছা, উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আচ্ছা, হুমকি না হুমকি, আমি সেই জায়গায় যাব না। তবে এই সরকারের শেখ হাসিনা প্রত্যাবর্তন আহ্বান যে ভারত সরকার আর তোয়াক্কা করছে না, এবং এটা যে ভারত সম্পূর্ণ বিরোধী একটা অবস্থান নিয়েছে, এটা বুঝতে কি আর বাকি আছে? সরকার কেন বলে না যে আমরা তো বুঝে গেছি ভারত তাকে এমনি ফেরত দিবে না, ভালো ভালো ফেরত দিবে না? তো ওনার কাছে আর কি বিকল্প তরিকা কিছু আছে? ওনার কি ইন্টারন্যাশনাল কোনো আর আদালত আছে, ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে গিয়ে উনি বলতে পারে যে এই দেখেন আমার দেশে সে এইভাবে চিহ্নিত, তার ফাঁসি হয়েছে, তারে ভারত দেয় না? কিভাবে বলবেন? কারণ তার ট্রাইব্যুনাল এবং তার বিচারিক প্রক্রিয়াগুলো নিয়ে নানান দেশ নানান ভাবে নানান কথা বলে। ফলে তার হাতে কি আর কোন তুরুপের তাস আছে যে শেখ হাসিনাকে এখন তিনি বন্ধ করবেন তার বক্তৃতা? আমার তো মনে হয় ভবিষ্যতে শেখ হাসিনা এর চেয়ে আরো বেশি রকম ভাবে আসে কিনা সেটাই অপেক্ষায় থাকেন।